আর এসিল সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ভোটের পথে বাংলাদেশ এই শিরোনামে আজ কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি যুক্ত আছেন। আমরা শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আছেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আপনি জানেন যে নবগঠিত ইসি রোববার শপথ গ্রহণ করবে। আসলে ভোটের একটি আমেজ বা ভোটের এক পথে, ভোটের ট্রেনে বাংলাদেশ, এরকম একটি বিষয় উঠে আসছে। আপনি জানেন যে ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। উপদেষ্টা হাসান আরিফ বলেছেন একই সঙ্গে 2026-এর মাঝামাঝি নির্বাচন হতে পারে, এমন মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, তিনিও বলেছেন ভোট আসলে নাগরিকের উৎসব, নাগরিকের একটি অধিকার। একটি গ্রহণযোগ্য প্রকৃত সুষ্ঠু নির্বাচনের দিকে মোড় নিচ্ছে বাংলাদেশ, এমনটা মনে হচ্ছে কিনা? কবে নাগাদ ভোট হোক সেটি আপনারা চান, এবং নবগঠিত নির্বাচন কমিশন নিয়েও আপনার একটু মন্তব্য জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। দেখেন, ভোটের ব্যাপারটা খুবই সিরিয়াস বিষয়। এটা আজকের বিষয় না, সেই পাকিস্তানি আমল থেকে কিন্তু এটা একটা ইস্যু যেটা জনগণকে নাড়া দিয়েছে, এবং আমাদের জাতির এবং জনগণের ভাগ্যের সঙ্গে এটা যে ওতপ্রোতভাবে জড়িত সেইটা কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বুঝতে পেরেছি। ব্রিটিশ আমলে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যখন প্রথম ভোটের ব্যবস্থাটা চালু হলো, তখন থেকেই কিন্তু গোড়ায় গলদ ছিল। কারণ তখন নিয়ম ছিল যে যারা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিতে পারবে তারাই শুধু ভোটার হতে পারবে, এবং এই ভোটটাকে ব্যবহার করা হতো ব্রিটিশ সাম্রাজ্যবাদী বা উপনিবেশবাদী শাসকদের ডালপালা অঙ্গ প্রত্যঙ্গ চতুর্দিকে ছড়িয়ে দিয়ে যারা শক্ত করে তারা এই উপনিবেশিক শাসন চালাতে পারে। কিন্তু একই সঙ্গে ভোটের মাধ্যমে জনগণের ভেতরে যে প্রচারণা চালানো হয়, এইটার ভেতর দিয়ে কিন্তু সেই স্বাধীনতার চেতনাটা আস্তে আস্তে প্রসারিত হতে থাকে। ব্রিটিশরা খুব চালাক জাতি, উপনিবেশিক শক্তি হিসেবে, এবং তারা দেখলো যে এখানে যদি ভাগ করো শাসন করো নীতি না পরিচালনা করা হয়, তাহলে পরে তারা যদি এখানকার সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সরে যেতে হয়, কিন্তু তাদের প্রভাব বজায় রাখা সম্ভব হবে না। সুতরাং এটা এমনভাবে একটা কৌশল চালাতে হবে যে আমাদের জাতীয় মুক্তির আন্দোলনটা যাতে বিভক্ত হয়ে যায়। এবং সেই ভিত্তিতে যদিও বেশিরভাগ আলোচনাটা আসে যে হিন্দু সাম্প্রদায়িক শক্তি হলো, মুসলিম সাম্প্রদায়িক শক্তি এটার জন্য দায়ী, মুসলিম লীগ দায়ী, সেটার ভেতরে সত্যতা আছে, কিন্তু কম আলোচিত হয় যে এটার পেছনে হিন্দু সাম্প্রদায়িক শক্তি, হিন্দু মহাসভা, জনসংঘ ইত্যাদি আরও, তারা সরাসরি এই ষড়যন্ত্রের অংশীদার ছিল। এবং তার পরিণতিতে দেশ ভাগ হয়। ভাগ হওয়ার পরে আমরা পাকিস্তান নামে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। পাকিস্তান হওয়ার পর ভারতবর্ষ একভাবে অগ্রসর হয় তার রাজনৈতিক অগ্রগতি, কিন্তু পাকিস্তান গণতন্ত্রের পথে অগ্রসর হতে পারেনি। এবং যেই সময়ে তাড়াতাড়ি যেই সময়ের ভেতরে তাদের নির্বাচন করার কথা ছিল সেই নির্বাচন হয় নাই, এবং কোনো সংবিধানও রচনা করা সম্ভবপর হয়নি। এর ভেতরে ভাষা আন্দোলন ইত্যাদির ভেতর দিয়ে রাজনৈতিক পটভূমির একটা পরিবর্তন হয়ে যায়। একটা পার্লামেন্ট ছিল, পার্লামেন্ট না, লেজিসলেটিভ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ছিল। সেইটা হলো ব্রিটিশ আমলে যে যারা নির্বাচিত হয়েছিলেন তারা, সেইখানেও নানা ষড়যন্ত্র চলতে থাকে। তখন থেকেই ভোটের দাবিতে মানুষ সোচ্চার, এবং মুসলিম লীগের শাসনের বিরুদ্ধে যুক্ত ফ্রন্ট গঠন করে একটা ভোট হয়। আমি তখন ছোট ছিলাম, কিন্তু আমার মনে আছে মানুষ বলতো হক সাহেব ভাষা নিয়ে ভাসাইল নৌকা, হক সাহেব তার মাঝি। এইটা হলো যুক্ত ফ্রন্ট। এবং তখন বাক্সের ভেতরে ভোট দেওয়া হতো, ব্যালট পেপার, একই ব্যালট পেপার, সবাইকে একটা একটা করে দেওয়া হতো, এবং সেখানে কয়েকটা বাক্স থাকতো যেই মার্কার, তা আপনি যাদের ভোট দিতে চান সেখানে সেই মার্কার বাক্সে ভোট দিতে হবে। তো এইটার ফলে কতগুলো কারচুপিরও সুযোগ ছিল। মানুষ ভোটার স্লিপ কালেক্ট করে পকেটে রেখে একটা ভান করলো যে আমি ওখানে দিয়েছি, কিন্তু বাইরে এনে দলীয় ভলেন্টিয়ারদের হাতে দিয়ে দিত।
তারপরে ওরা যে পরে এটা করতো। ওর জন্য এই যে স্লোগান দিই আমরা, ভোট দেবেন কাকে, অমুক মার্কা বাক্সে, অমুক মার্কা বাক্সেটা হলো এই। কিন্তু যুক্তফ্রন্ট নির্বাচনে যখন নাকি মুসলিম লীগের ভরাডুবি হলো এবং যুক্তফ্রন্ট একচেটিয়া আসনগুলোতে জিতে গেল, তখন নানা ষড়যন্ত্র করেও সেই প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে কাজ করতে দেওয়া হয়নি, বারবার এটাকে টপল করা হয়েছে, হয়েছে। এবং 56 সালের সংবিধান অনুযায়ী 59 সালে নির্বাচন হওয়ার কথা ছিল। পাকিস্তানি শাসকরা দেখলো এই নির্বাচন হলে তো সর্বনাশ, যতই কারচুপি করি না কেন, 54 সালেও চেষ্টা করেছিলাম, আমরা তো এইখানে ঠেকাইতে পারবো না গণতান্ত্রিক এবং জাতীয়তাবাদী শক্তিকে। সুতরাং তারা আগেভাগেই প্রিএম্প্ট করার জন্য সামরিক শাসন জারি করলো। আসলো আইয়ুব খান এসে একটা অভিনব ব্যবস্থা চালু করলো, যেটাকে বলে মৌলিক গণতন্ত্র। তিনি নাম দিলেন যে সমস্ত পাবলিক এখনো শিক্ষিত হয়ে ওঠে নাই, সবাইকে ভোটাধিকার দেওয়া যাবে না, সরাসরি ভোটাধিকার। তারা কতগুলো বিডি মেম্বার তৈরি করবে, বেসিক ডেমোক্রেসি মেম্বার, এবং সেই বেসিক ডেমোক্রেটিক মেম্বাররা তারা প্রেসিডেন্ট নির্বাচন করবে এবং পার্লামেন্টের সদস্য নির্বাচন করবে। আমরা তখন থেকেই কিন্তু এই ব্যবস্থা যে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং ভোটের অধিকার হরণ করবে, সেই জন্য আমরা সংগ্রাম করেছি। গোটা পাকিস্তান পিরিয়ড একদিকে ভাষা আন্দোলন, জাতীয় মুক্তির জন্য লক্ষ্যে আন্দোলন, আরেকদিকে শ্রমজীবী মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আন্দোলন, সঙ্গে সঙ্গে এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল ভোটাধিকারের আন্দোলন। কিন্তু ভোটের অধিকার পাকিস্তান দিল না, যার ফলে আমাদের লড়াই করে আইয়ুবের পতন ঘটে তোলো 69-এর গণঅভ্যুত্থান। বাংলাদেশের এখনকার প্রেক্ষাপট। আচ্ছা, আসছি। আইয়ুব খানের পতনের পর তখন যেহেতু ভোটের রায় কার্যকর হতে দেয় নাই, সেই কারণে কিন্তু আমরা অস্ত্র তুলে নিয়েছিলাম। দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর আমরা আশা করেছিলাম যে এতদিনে অন্ধকার ইতিহাস চলে যাবে, কিন্তু এটা গেল না। একেবারে শুরুতেই দেখলাম, শুরুতেই প্রথম যে নির্বাচন হলো সেটার ভেতরেও কলঙ্ক। খন্দকার মোশতাক, একটা ঘটনা বলি, আরও এরকম আছে। ওই নির্বাচনেও দাউদকান্দির সিটে হেরে যাচ্ছে কাছে, ইঞ্জিনিয়ার রশিদের কাছে, তখন হেলিকপ্টারে করে ট্যাবুলেশন শিট ঢাকায় এনে এবং অ্যানাউন্সমেন্ট বন্ধ করে 3 দিন পরে অ্যানাউন্স করা হলো। সব বিজয় না, ইতিহাস এটা প্রমাণ করে মোশতাকের বিজয় কিন্তু অবশ্যম্ভাবীভাবে আওয়ামী লীগের জন্য পরাজয় এনে দিয়েছে। 75-এর ঘটনা বলি, সেটার প্রমাণ। তারপরে আসলো ক্রমান্বয়ে জিয়ার শাসন, তারপরে আসলো এরশাদের শাসন সামরিক কর্তৃপক্ষের অধীনে, এবং ইয়েস নো ভোট থেকে শুরু করে সমস্ত ভোটগুলো এমনভাবে করা হয়েছে যে মানুষ ভোটের উপরে আর বিশ্বাস রাখলো না। তখন ফাইনালি অনেকগুলো সংগ্রামের ধারার ভিতর দিয়ে আবার এরশাদের সময় আরেকটা গণঅভ্যুত্থান হলো, এবং তখন 3 জোটের রূপরেখা, আমি এটা ড্রাফট করেছিলাম 3 জোটের রূপরেখা, সেখানে সমস্ত কিছু ছিল বিবরণ, আমরা কমিটমেন্ট, 3 জোট কি কি কমিটমেন্ট করছে। এরশাদের পতন হলো, আমরা ভাবলাম গণতন্ত্র হবে, ভোটের অধিকার এখন অবশেষে আমরা কায়েম করব, পারলাম না। আবার প্রহসন এবং ইয়েস নো ভোটের প্রহসন, এবং মার্ক করে দিয়ে লিস্ট দেখে যেগুলো লাল দাগ আছে ওগুলো জিতাইতে হবে। সামরিক শাসনের আমলে এইভাবে চলেছে। তারপরে বিএনপির আমলেও তারাও চেষ্টা করেছে যে আজিজ সাহেবকে ইলেকশন কমিশন করে 1 কোটি ভুয়া ভোটার করে এটা করার চেষ্টা করেছে। বিএনপি সাকসেসফুল হয়নি। আওয়ামী লীগ অন্তত 3 বার সাকসেসফুল হয়ে গেছে। জোর করে ক্ষমতায় থাকতে হবে। ফিলসফিটা হলো উন্নয়নের জন্য স্থিতিশীলতা দরকার, স্থিতিশীলতার জন্য ধারাবাহিকতা দরকার, এবং ধারাবাহিকতার মানে কি? রাজপথে স্লোগান দেওয়া হয় বারবার দরকার আওয়ামী লীগের সরকার, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। এটি হলো ফিলসফি, এবং সেই অনুযায়ী গায়ের জোরে, জনগণের সমর্থন নাই, গায়ের জোরে করার চেষ্টা করেছে। এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এবং বের হইতে আসতে হলে পরে ভোটের সঙ্গে অনেক কিছু জড়িত। এটা মৌলিকভাবে আমাদের ভোটের ব্যবস্থায় যদি মানুষের আস্থা ফিরিয়ে এনে এটাকে কার্যকর করতে হয়, তাহলে পরে কিন্তু অনেক রকম পদক্ষেপ না গ্রহণ করলে আমরা সেটা করব না। কিন্তু অনেক রকম পদক্ষেপ গ্রহণ করার কথা বলে অনির্বাচিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার, সেটাকে আমরা পরাজিত করেছি। এখন অনির্বাচিত হয়েও যদি
দীর্ঘদিন ধরে এই কাজ করতে থাকে, তাহলে পরে সংস্কারের নামে যে সংস্কার শেষ হোক, তাহলে পরে তো সেটা হবে না। এই প্রসঙ্গে পরে আমি বলবো, আমি মনে হয় ইতিমধ্যে অনেক কথা বলবো, আমি আসবো আপনার কাছে, আমি শুনবো নিশ্চয়। অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, অনেক ইতিহাস আমরা আসলে আপনার কাছ থেকে জানছিলাম। আমি একটু যেতে চাই ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছে। ধীরে ধীরে আসলে ভোটের পথে আমরা এগিয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে কিনা? সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের জন্য যে স্থায়ী প্রক্রিয়ার কথা আপনারা রাজনৈতিক দলগুলো সবাই বলে আসছে, সেটি আসলে কতটা সম্ভব হবে ভোটের আগে? ফখরুল, আপনাকে ধন্যবাদ। এবং আমার সাথে যিনি আজকে আলোচক হিসাবে আছেন, আমি খুব সৌভাগ্যবান মনে করছি, বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থার একটা খুবই সংক্ষিপ্ত একটা মূল্যায়ন তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। 1971 সালে আমাদের একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বহু মানুষের আত্মত্যাগ, বহু মানুষের জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেয়েছিলাম। পাকিস্তানের আমরা যে নব্য ঔপনিবেশিক, ব্রিটিশ উত্তর যে নব্য ঔপনিবেশিক শাসনামল, সেই শাসনামলে পশ্চিমা অগণতান্ত্রিক শক্তি, স্বৈরাচারী শক্তি এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন, সেটি তো তারা নানাভাবে ব্যাহত করেছিল এবং এর ফল হিসাবে তাদেরকে আমাদের এইখান থেকে বিদায় নিতে হয়েছে। একেবারে লজ্জাজনকভাবে এদেশের মানুষ তাদেরকে বিতাড়িত করেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হয় এবং এই পুনরাবৃত্তি আমরা আবার দেখলাম বাংলাদেশে। স্বাধীনতা উত্তর তিনি প্রথম বলেছেন 1973 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের ধারাবাহিকতায় পরবর্তীতে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কম বেশি সব নির্বাচনী প্রশ্ন রয়ে গেছে। তবে 90-এর পর থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনগুলো নিয়ে মানুষের প্রশ্ন থাকলেও, রাজনৈতিক দলগুলোর প্রশ্ন থাকলেও মোটামুটিভাবে মানুষের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হয়েছিল। কিন্তু আমরা আবার দেখলাম 2008 সালের পর, নির্বাচনের পর, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই বাংলাদেশের নির্বাচনের নামে যে ধরনের প্রহসন হয়েছে, মানুষের ভোটাধিকার হরণের যে ধরনের আয়োজন আমরা বাংলাদেশে দেখলাম, সেটার ফল হিসেবে 2024 সালে আমরা দেখেছি ছাত্র জনতার একটা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, যারা জগদ্দল পাথরের মতো, একটু আগে যিনি বলেছেন যে দীর্ঘদিন আমাদের মাথার উপর স্বৈরতান্ত্রিক আধিপত্যবাদী একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় বলতে গেলে কায়েম করা হয়েছিল, সেটারও অবসান হয়েছে। এরপর আমাদের সামনে যে এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথম থেকেই এক ধরনের কৌতূহল আছে, তাদের জিজ্ঞাসা আছে যে পরবর্তী নির্বাচন কখন হবে, কিভাবে হবে। এবং এখন যে বড় রাজনৈতিক দলগুলো আছে তাদের পক্ষ থেকে বারবারই এই কথাটি বলা হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন তো একটি ক্ষমতা হস্তান্তর বা ক্ষমতা পরিবর্তনের একটা একেবারেই স্বীকৃত মাধ্যম। সেই নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণের মনের মধ্যেও এখন আগ্রহ আছে। যে তরুণ প্রজন্ম এই 24-এর গণ অভ্যুত্থান করেছেন, তাদের মধ্যেও নির্বাচন নিয়ে একটা আগ্রহ আছে। এবং আজকে যার বয়স 30-32 বছর বা 35 বছর, তারা অনেকেই কিন্তু তাদের এই গণতান্ত্রিক অধিকার একবারও প্রয়োগ করতে পারেন নাই, ফলে তাদেরও একটা আগ্রহ আছে। আবার আমাদের দেশে এই দীর্ঘদিন ধরে যারা ক্ষমতায় ছিলেন রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো আমাদের রাষ্ট্রকে যেভাবে পঙ্গু করে দিয়েছে, আপনি রাষ্ট্রের 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ শক্তি থেকে শুরু করে আমাদের অর্থনীতি, আমাদের বিচার প্রশাসন, আমাদের আইন ব্যবস্থা, নির্বাহী বিভাগের, সেগুলোর সংস্কারও মানুষের মধ্যে একটা আগ্রহ আছে। তো ফলে একদিকে নির্বাচনের তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে, আর অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের এক ধরনের প্রত্যাশা। এই কাজ নিয়েই কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। নির্বাচন নিয়ে আমাদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। আপনি দেখেন যে আমাদের সেনাপ্রধান যখন বলেছিলেন যে 18 মাসের মধ্যে একটা নির্বাচন হতে পারে, আবার তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে অন্য ধরনের কথা বলা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের যিনি, অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, তিনি অন্য রকম কথা বলেছেন। নানা প্রসঙ্গের মধ্য দিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে মনে হচ্ছিল যে আপাত দৃষ্টিতে এই বর্তমান সরকারের নির্বাচন কেন্দ্রিক একটা দূরত্ব তৈরি হচ্ছিল। কিন্তু আপনি যেটা শুরুর দিকে বলেছিলেন যে নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ বা দেশ, এই ধরনের কথা, কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা এর মধ্যেই লক্ষ্য করেছি। একটা হলো যে সরকার রাষ্ট্র সংস্কার করার জন্য যে কমিশনগুলো করেছিল, এর মধ্যে একটা নির্বাচন সংস্কার কমিশন আছে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে। সেই কমিশন কাজ করছে নির্বাচন কমিশনটাকে সংস্কার করার জন্য। আবার সরকার
নির্বাচন কমিশন গঠনের জন্য একটা সার্চ কমিটি গঠন করেছিল। সেই কমিটি তারা রাষ্ট্রপতির কাছে 10 জনের নাম প্রেরণ করেছিল। সেইখান থেকে আমরা গতকাল দেখেছি যে একটা ইলেকশন কমিশন 2 মাস পর একটা ইলেকশন কমিশন গঠিত হয়েছে, নাসিরউদ্দিন সাহেবকে প্রধান করে একটা পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আবার আপনি যেটা বলেছিলেন যে সরকারের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন অবসরপ্রাপ্ত, তিনি লন্ডনে বসে বলেছেন যে 2026 সালের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে। উপদেষ্টাও, আমাদের প্রধান উপদেষ্টাও সম্প্রতি একটা বক্তব্য রেখেছেন যে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বা এইগুলোর মধ্যে এই সমস্ত কথাগুলোর পরম্পরা তৈরি করে অনেকেই মনে করছেন। এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলও কয়েকদিন আগে তিনিও বলেছেন যে নির্বাচনের পথেই মানে অগ্রসর হচ্ছে দেশ বা সরকার, সেই ধরনের। তো এইগুলোকে কেন্দ্র করে এক ধরনের সবার মধ্যে একটা কৌতূহল আবার তৈরি হয়েছে যে আসলে একটা সংস্কার যৌক্তিকভাবে করে নির্বাচনের দিকে যাবে। আজকে ধর্ম উপদেষ্টা বলেছেন আমরা নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতা হস্তান্তর করব। এই সমস্ত বিষয় সবকিছু মিলিয়ে যদি আমরা দেখি, ইলেকশন কমিশন গঠন থেকে শুরু করে সবকিছু মিলিয়ে, তাহলে মনে হচ্ছে যে সংস্কার কার্যক্রম মানে পরিচালনার পাশাপাশি সরকার একটি নির্বাচনের পথে যাওয়ার জন্যও তারা হয়তো কাজ করছে এবং এটি করতেই হবে। আমি আসবো এই আলোচনা নিশ্চয়ই। নির্বাচন নবগঠিত নির্বাচন কমিশন কেমন হলো এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলবো, আরো দীর্ঘ আলোচনা করবো। একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, আরএসএল সপ্তাহে দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। আরএসএল সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম আপনার কাছে আসি। আসলে এই যে নবগঠিত নির্বাচন কমিশনটি রোববার শপথ নিচ্ছে, সেটি আসলে কেমন হলো? মানে আপনারাও তো ভোট আপনারা কবে নাগাদ চান, এই প্রশ্নটা আমি আগেও করেছিলাম, একটু জানতে চাই। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সশস্ত্র বাহিনী দিবসে দেখেছি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যে নির্বাচন কেন্দ্রিক দূরত্ব, সেটি কি বুঝতে শুরু করেছে বলে মনে করেন? খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া, ইনভাইট করা সশস্ত্র বাহিনী দিবসে, সবকিছু মিলিয়ে কি মনে হয় পরিবেশটি? না, প্রথম কথা হলো যে ইলেকশন কমিশন একটা গঠিত হয়েছে, আমি সবাইকে ব্যক্তিগতভাবে চিনি না। প্রবলেমটা হয়েছিল এইগুলো নিয়ে তো আগেও হয়েছে, সিলেক্ট কমিটি এই ব্যাপারটা আগেও ছিল এবং আমাদেরকে রাষ্ট্রপতি ডেকেছিল, আমার মনে আছে। একটা বৈঠকে আমি গিয়েছিলাম, আমার একটাই সুপারিশ ছিল যে আওয়ামী লীগ যেই লোকদের লিস্ট দিয়েছে আর বিএনপি যেই লোকদের লিস্ট দিয়েছে ওদেরকে বাদ দিয়ে করেন। কারণ আমাদের দেশ এমন হয়ে গেছে, নিরপেক্ষ লোকও 2 রকম হয়ে গেছে, আওয়ামীপন্থী নিরপেক্ষ, বিএনপি পন্থী নিরপেক্ষ। সুতরাং এই নিরপেক্ষ করে খুঁজলে তো হবে না। সেকেন্ড কথা হলো, একেবারে ফেরেস্তা দিয়েও যদি আপনি ইলেকশন করেন, ইলেকশন ফ্রি ফেয়ার হবে না। কেন? সবচেয়ে বেশি এটাকে বিকৃত করে হলো অর্থ শক্তির প্রভাব, পেশি শক্তির প্রভাব, প্রশাসনের লোকজনকে হাত করে নিয়ে ঘরে বসে থেকে ইলেকশন করার প্রভাব। এইটাই হলো অভিজ্ঞতা এতদিনের। কিংবা সাম্প্রদায়িকতা বা আঞ্চলিকতাকে ব্যবহার করে সুশ্রয় দিয়ে মানুষকে তার রেশনাল থিঙ্কিং যেটা বলে, যুক্তিসঙ্গত চিন্তা থেকে বাইরে নিয়ে তার কাছ থেকে ভোট আদায় করা ইত্যাদি, এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের অবশ্য একটা খুবই স্ট্রং ডিমান্ড আছে যে আনুপাতিক হারে নির্বাচন, সেই ব্যবস্থায় চলে যেতে হবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। সেই আলোচনা যাচ্ছি না আমি, শুধু এইখানে মৌলিক কতগুলো ঢেলে সাজানোর ব্যাপার আছে, সেইগুলো করে ইলেকশন করতে হবে। এবং এই কাজগুলো করার জন্য এত টাইম তো লাগার কথা না। যখন শাহাবুদ্দিন সাহেবের অধীনে তত্ত্বাবধায়ক সরকার প্রথম আসলো এরশাদের পরে, 3 মাসের ভেতরে টাস্ক ফোর্স করে আমার শিক্ষক রহমান সোবান, তিনিও একটা টাস্ক ফোর্সের বিরাট ভলিউম তৈরি করে সেটা রেখে গেছেন। 3 মাসের জায়গায় নয় 6 মাস লাগলো, 6 মাসের জায়গায় নয় 9 মাস লাগলো। এই প্রসঙ্গটা আমাদের প্রধান উপদেষ্টা সহ আমাদের যে বৈঠক হয় তখন উঠেছিল। আমি এক্সপ্লেন করলাম ওনাকে যুক্তি দিয়ে যে আপনার সরকার কি বিপ্লবী সরকার? বলেন না। আপনার সরকার কি রেগুলার সরকার? না। আপনার সরকার কি সরকার? অন্তর্বর্তীকালীন। তো অন্তর্বর্তীকালীন মানে কি? 2টা স্টেট অফ অ্যাফেয়ার্স, তার মাঝখানে আপনি থাকবেন। এই 2টা কি? একটা হলো অনির্বাচিত ফ্যাসিস্ট শাসন কাঠামো, আর একটা হলো নির্বাচিত শাসন কাঠামো। তা আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার কাজটাই আপনার প্রধান, এবং সেইটা করার জন্য
যা যা জায়গা পদক্ষেপ নিতে হয় সেটা করতে হবে। ডোন্ট গো বিয়ন্ড ইয়োর ম্যান্ডেট, এবং যেটুক ম্যান্ডেট সেটা ভালো করে করেন। কেউ কেউ বলার চেষ্টা করতেছে, আমাদেরকে বলল যে সংস্কার, এইবার চান্স পেয়েছি, এইবারই সব সংস্কার করে দিতে হবে। আমি যে আপনার এই কথার অর্থ হলো আপনি জনতার উপরে বিশ্বাস নেই। কারণ আপনি এই সিস্টেমটা করে দিয়ে তারপরে যে নাকে তেল দিয়েও ঘুমান, তাহলে জনগণই প্রয়োজনীয় সংস্কার করবে। আর আমাদের সংবিধানে লেখা আছে যে প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ, এবং জনগণ তার মালিকানাটা প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। সুতরাং নির্বাচনের গুরুত্বটা আমাকে দেখতে হবে এই জায়গা থেকে, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপুল। জনগণের ক্ষমতায় নিশ্চিত কোনোদিন হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে অ্যাট অল লেভেলস, সমস্ত স্তরে যদি আপনি সেই ব্যবস্থাটা না করেন। বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংসদ নির্বাচিত হওয়া উচিত। অমুক ক্লাবের ক্রিকেট কমিটি, ফুটবল কমিটি নির্বাচন হওয়া উচিত। কথা সমস্ত জায়গায় তো নির্বাচিত সংস্থা থাকতে হয়। সব জায়গায় নির্বাচন আমরা এমন জায়গায় চলে গেছে যে মানুষের ন্যূনতম বিশ্বাস নেই। এই বিশ্বাসটা ফিরে আনতে হবে। অনেকে ভুলে গেছে, আমি বলতেছি, এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন যে রূপরেখা তৈরি করা হয় ওইটার ভেতরে ড্রাফট করার দায়িত্ব আমার হাতে ছিল, এবং আমি প্রথম ড্রাফটে লিখেছিলাম আগামী 3টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে। আমি খালেদা জিয়ার কাছে গেলাম, শেখ হাসিনার কাছে গেলাম, তারা দুজনেই বললেন যে এইসব বাহুল্য কথার দরকার কি, ওনারা রাজি হলেন না। কিন্তু পরবর্তীকালে দেখা গেল বিএনপি সরকারের পর যেই সিচুয়েশন দাঁড়ালো, তখন আবার আওয়ামী লীগ এই আন্দোলনে করে তত্ত্বাবধায়ক সরকার। এইটার রহস্য কি? পাওয়ারে থাকলে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে, অপোজিশনে থাকলে তত্ত্বাবধায়ক সরকার। এবং নির্বাচন ব্যাপারটা হয়ে গেছিল, এইটাকে দেখতে হবে কোন ব্যাকগ্রাউন্ডে। আমাদের দেশটাকে সুপরিকল্পিতভাবে একটা বাইপোলার পলিটিক্যাল পোলারাইজেশন নিয়ে এসেছিল, মিউজিক্যাল চেয়ারের মতো। এরা কিছুদিন ক্ষমতায় থাকবে, লুটপাট করবে, তারপরে ওরা কতদিন ক্ষমতায় থাকবে, লুটপাট করবে। এই সিকোয়েন্সটা নষ্ট হয়ে গেল। শুরু করলো কে, এইটা নিয়ে তর্ক হইতে পারে। তো আমি নিজে ভেবে দেখার জন্য বলবো, এটা কাউকে চিহ্নিত করার জন্য না। সম্ভবত ব্যাড গেমটা প্রথম শুরু করেছিল বিএনপি, এবং আওয়ামী লীগ টুক ফুল চান্স। এবং সেই নির্বাচনে তারা 2/3 মেজরিটি পেয়ে, এই যে 111 পরে -2 ফর্মুলা করে যেই ষড়যন্ত্র হয়েছিল ওটা ফল করে যাওয়ায় আওয়ামী লীগ জিতে আসলো, এবং সেই 2/3 মেজরিটির জোরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে তারা এমনভাবে করলো চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। এবং এইটা একটা পেট্রিয়টিক টাস্ক। পুলিশকে বুঝাইলো, মিলিটারিকে বুঝাইলো, আমলাতন্ত্রকে বুঝাইলো, সমস্ত স্টেট অ্যাপারেটাসকে বুঝাইলো, তার গুন্ডা বাহিনীকে বুঝাইলো যে তুমি 10 জন লোককে, 100 জন লোককে হত্যা করেও যদি আমাকে ক্ষমতায় রাখো, এইটা একটা দেশপ্রেমিক কর্তব্য। কারণ এইটার ভেতর দিয়ে সরকারের স্টেবিলিটি, এবং সরকারের স্টেবিলিটি না থাকলে উন্নয়ন হবে না। দেখেন কিভাবে বুর্জোয়া ধারার রাজনীতি, লুটপাটের রাজনীতির ধারা কিভাবে অ্যাসার্ট করে অন দ্য পলিটিক্যাল সিস্টেম। এখন পলিটিক্যাল সিস্টেম চেঞ্জ করার জন্য আমরা যে চেষ্টা করতেছি, এইটা স্থায়ী করতে হলে সেটা আরেকটা প্রসঙ্গ। অর্থনৈতিক ব্যবস্থায় যদি সংস্কার না করা হয়, এবং যেটা বৈষম্য বিরোধী আন্দোলন বলে চিহ্নিত, এই বৈষম্য খালি রাজনৈতিক ক্ষেত্রে এবং কে ক্ষমতায় যাবে এই ক্ষেত্রে খালি বৈষম্য দূর করলে তো হবে না, আপনাকে এটাকে দূর করতে হবে অর্থনৈতিক সহ সামাজিক সমস্ত ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে, ডক্টর সিদ্দিকুর রহমান খান। আপনার কাছে আসতে চাই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি সরকারের দূরত্ব কিছুটা ধীরে ধীরে গুছতে শুরু করেছে কিনা, এবং যে সংস্কারের পথে আসলে কতটা সফল হবে বলে মনে করেন? যদি 3 মিনিটে শেষ করেন। যদি আপনি যেটি বললেন যে আমি তো প্রথমত মনে করি যে এই সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যে খুব দূরত্ব তৈরি হয়েছে এমনটা না। প্রধান রাজনৈতিক দল যেগুলো আছে ক্রিয়াশীল, প্রত্যেকই রাজনৈতিক দলগুলো তারা এই সরকারের কর্মকাণ্ডের কিছু সমালোচনা করেছে, কিন্তু
সরকার বিব্রত হয় বা সরকারের উপর বড় রকমের চাপ তৈরি হয় এই ধরনের কোনো কার্যক্রমই কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা দেখিনি। বরং এই সরকারকে সফল করার জন্য বিএনপি থেকে শুরু করে সব রাজনৈতিক দলগুলোর এক ধরনের বক্তব্যের মধ্যেও ছিল। ফলে এই সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর বড় রকমের দূরত্ব তৈরি হয়েছে এমনটা না। হয়তো নির্বাচন প্রসঙ্গে এটা এক ধরনের রাজনৈতিক কৌশলের মধ্যে সরকারকে চাপে রাখার একটা কৌশল হতে পারে, কিন্তু এই সব রাজনৈতিক দলই আমার ধারণা, তাদেরও ধারণা আছে যে খুব সহসা বা 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাচ্ছে এমনটা না। তবে একটা রাজনৈতিক কৌশল হিসাবে সরকারের উপর একটা নির্বাচন কেন্দ্রিক চাপ রাখা, এটি আমিও মনে করি সঙ্গত। কেননা একটু আগেই যেটি বলেছে, আমরা যে কোনোভাবেই বলি না কেন এই সরকার অনির্বাচিত সরকার এবং একটা বিশেষ সময়ে তারা অন্তর্বর্তী সময়ের জন্য তারা দায়িত্বভার গ্রহণ করেছেন। ফলে ক্ষমতার হস্তান্তর বা ক্ষমতা বা দেশের বড় রকমের সংস্কার সেগুলো রাজনৈতিক সরকারের মাধ্যমেই হবে, সেটাই আমাদের প্রত্যাশা, জনগণেরও প্রত্যাশা। এখন আপনি যেটা বলেছেন যে এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সরকারের কাছে নির্বাচন কেন্দ্রিক একটা সুস্পষ্ট প্রতিশ্রুতি বা তাদের কাছ থেকে একটা বিবৃতি, সেটা তারা অনেক দিন থেকেই চাচ্ছিল। এখন যেটা বলা হচ্ছে যে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সেটা হলো যে নির্বাচন করার জন্য যে কার্যক্রমগুলো দরকার, যেমন ধরেন একটা ইলেকশন কমিশন আমাদের জন্য একটা ভোটার তালিকা নিয়েও তো আমাদের এক ধরনের আপত্তি আছে। সেই ভোটার তালিকাটা তাদের হালনাগাদ করতে হবে, কোনো বিতর্ক থাকলে বা কোনো যেগুলো সেগুলো দেখতে হবে। আরো নির্বাচন করার জন্য অনেকগুলো প্রস্তুতিমূলক ব্যাপার আছে। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, নির্বাচন কমিশনকে সংস্কারের জন্য একটা সংস্কার কমিশন কাজ করছে। সেই সংস্কার কমিশনের পক্ষ থেকেও আমাদের একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত প্রয়োজন, বদিউল আলম মজুমদার দীর্ঘদিন ধরে তিনি এই বিষয় নিয়ে কাজ করছেন। আমরাও প্রত্যাশা করি যে সেইখান থেকেও আসবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা উপায় আসবে। আর এই সরকার তো এই রাজনৈতিক দলগুলোর সাথে বিরোধে যাওয়ার কোনো সুযোগ নেই, বরং এই সরকারের সাফল্য অনেকাংশে নির্ভর করে এই রাজনৈতিক দলগুলোর সহযোগিতার উপরও। ফলে আমি মনে করি যে এই সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে খুব বেশি দূরত্ব তৈরি হয় এমন কোনো কার্যক্রম করা হবে না, এবং রাজনৈতিক দলগুলো এমন কাজ করবে না যে কাজের ফলে এই সরকারের সাথে দূরত্বে তৈরির সুযোগ নিয়ে যে ফ্যাসিস্ট সরকার বা যারা ক্ষমতার থেকে বিতাড়িত হয়েছে তারা এবং তাদের সমর্থকরা কোনো সুযোগ নিতে পারে, সেই সুযোগও তৈরি রাজনৈতিক দলগুলো করবে না। ফলে বড় রকমের এই সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর বিরোধ হওয়ার আমি কোনো আশঙ্কা দেখি না। তবে ওই ছোটখাটো বিষয়ে মতভিন্নতা বা সমালোচনা এটি কিন্তু আমাদের প্রয়োজনও আছে। এই সরকার সবকিছু ভালো করবেন, সবকিছু ভালো করছেন এই ধরনের বক্তব্য দিয়ে এই সরকারকে শুধু বাহাবা দিলে হবে না। তাদের যে সীমাবদ্ধতাগুলো আছে সেইগুলো গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে তাদেরকেও একটা রাইট ট্র্যাকে রাখার জন্য পলিটিক্যাল পার্টি এবং সুশীল সমাজ থেকে সবাই একটা দায়িত্বশীল আচরণ করবে। আমরা এই আলোচনা আবারও ফিরতে চাই। প্রিয় দর্শক, RSL সপ্তাহের দেশে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরবে একটু পর, সঙ্গে থাকুন। RSL সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম, আপনার কথা আসলে শুনতে চাই আমরাও, যারা দর্শক আছেন তারাও শুনতে চায়। শেষ প্রশ্ন আসলে আপনার কাছে, যে আপনি বলেছেন যে যেই সংস্কারের কথা আমরা বলছি, রাজনৈতিক সংস্কার বা নির্বাচন, সব সংস্কারের আগে অর্থনৈতিক সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে মানুষ জানতে চায় বা মানুষ যে অভ্যুত্থানটি ঘটিয়েছে যে অতীতের চেয়ে আমরা একটি ভালো নির্বাচন দেখব কিনা সামনের দিনগুলোতে, আবারও সংঘাত সংঘর্ষ যেন ফিরে না আসে রাজনীতিতে, সেটি আসলে কিভাবে সম্ভব হবে বা সংস্কার কতটা সফল হবে? আমি এই প্রসঙ্গে খালি বলতে চাই যে দেখেন, একটা বোধহয় প্রবলেম, সরকার কি চায় এটা বোঝা খুব মুশকিল। এক এক উপদেষ্টা এক এক রকম বলে। কেউ বলে 2026 সাল, কেউ বলে 2025 সালের ডিসেম্বরের ভেতরে, কেউ বলে এইটা ওইটা। আবার একটা কথা জোরে সোরে সরকারি বক্তব্য হিসেবে ধরবো নাকি তার একটা অংশের বক্তব্য হিসেবে ধরবো যে সব সংস্কার শেষ না করে আমাদের এখানে নির্বাচন দেওয়া যাবে না। এবং এই ধরনের কি বলবো, খুব বেহিসাবি কথাবার্তা কতগুলো কনফিউশন তৈরি করে। রোড ম্যাপের কথা আপনাদের রাজনৈতিক দল থেকে আসে, রোড ম্যাপের কথা ইত্যাদি ইত্যাদি। কোশ্চেনটা খালি টাইমিং এর ব্যাপার না, আমি আবার বলতেছি, ব্যাপারটা হলো যে কি প্রয়োজন এইটা আমাদের বুঝতে হবে, এবং সেটা যত কম সময়ে করা যায়
আনইলেক্টেড গভর্নমেন্ট থেকে আমরা ইলেক্টেড গভর্নমেন্টে যেতে পারি, কারণ সেটা হলো ফান্ডামেন্টাল। এবং সংস্কার, এই কথা আমাকে শুনতে হয়েছে যে সংস্কার শেষ না করে তো আমরা যাব না। আপনার কাছে প্রয়োজনটা কোনটা মনে হয়? আমার মনে হয় যে প্রয়োজন হলো একটা নির্বাচিত সরকারের দিকে দেশকে নিয়ে যাওয়া, এবং সেইটা করার জন্য, অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রথমত এই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাই সেই সব ক্ষেত্রে, এবং যেসব ধ্বংসযজ্ঞ চলেছে সেই সব ক্ষেত্রে মেরামতের কাজগুলো করা। 2 নম্বর হলো মানুষের দৈনন্দিন জীবনের সংকট দূর করা। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় শুধু ভাত একটু নুন। সংস্কার বলেন আর গণতন্ত্র বলেন আর ভোটাধিকার, আপনি যদি মরিচের দাম 400 টাকা হয়, আলুর দাম 70 টাকা হয়, তো মানুষ তো মাথায় হাত দিয়ে করবে। এবং একটুখানি আপনি ইঙ্গিত করে বলেছেন না, উনি বললেন বোধহয়, যে এইসব করা হচ্ছে মানুষের ভেতরে একটা সাইকোলজি তৈরি করার জন্য, যে হায় হায় কি করলাম, আগেই না ভালো ছিল। এবং এটা উস্কানি দেওয়া হয়, সর্প হয়ে দহন করো, ওজা হয়ে ঝাড়ো। কোন ঘটনা কে ঘটাচ্ছে, তার প্ল্যানটা কি, সেটাকে তো আমাদের বুঝতে হবে। সংস্কার সব আমাকেই করতে হবে, এইটা যারা বলে, আমি বলবো তারা জনগণের উপরে বিশ্বাস রাখে না। কারণ জনগণকে যদি আমি অধিকার দিই, তোমার প্রতিনিধি অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচন করে সেই প্রতিনিধিরা প্রয়োজনীয় সংস্কার করবে, অবশিষ্ট সংস্কারগুলো করবে, তো সব তো তোমার করার দরকার হয় না। সেইটুক তোমাকে অবশ্যই করতে হবে যেটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন। এইভাবে আমাদের জিনিসটাকে বিবেচনা করা প্রয়োজন বলে মনে হয়। এবং সবটা মিলায় আমি এটা একমত যে পলিটিক্যাল পার্টি তো ফুল কোঅপারেশন পাচ্ছে, এক্সেপ্ট ফর যেই ফ্যাসিস্ট স্বৈরাচার, তাদের এন্টায়ার ফিলসফি ভিন্ন জায়গায় ছিল। যতদিন এই ফিলসফি তাদের আছে, তাদের তো এইখানে কোনো স্থান থাকার কথা না। তবে তারা যদি এটা উপলব্ধি করে এবং সেই অনুযায়ী দেশের আইন মোতাবেক তাদের যেসব শাস্তি হওয়া দরকার সেগুলো যদি হয়, তারপরে দ্যাট ইজ এ ডিফারেন্ট কোয়েশ্চেন। আমরা তো খালি কোনো দলের বিরোধিতা করার জন্য এটা করছি না, আমরা তো দেশকে একটা সিস্টেমে আনার জন্য। একটি প্রশ্ন আসলে রাজনীতিতে বা এখনকার সময় সবচেয়ে বেশি আলোচিত, যে আওয়ামী লীগের রাজনীতি করা বা আওয়ামী লীগের কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের যে অপরাধগুলো তারা করেছেন গত 16 বছর, বা এই যে ছাত্র জনতার হত্যা, সেগুলোর বিচার হওয়ার পরে তারা রাজনীতি ফিরবেন বা এই ধরনের কথা বলছে। আপনার আগে পরের কোনো ব্যাপার না, সাইমালটেনিয়াসলি চলবে। আপনি ইলেকশনে অংশগ্রহণ করলেই 7 খুন মাফ হয়ে যাবে এটা না, আর না করলে পরে তাকে অপ্রয়োজনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এটা তো না। এটা অবজেক্টিভিটি, আইনের শাসন, এটা তো একটা অন্যতম প্রধান ব্যাপার যে আওয়ামী লীগ আইনের শাসন অনুসরণ করতো না। তা আইনের শাসন যদি আমি প্রতিষ্ঠা করতে চাই, মনে রাখতে হবে ইতিহাসের শিক্ষা হলো আগুন দিয়ে আগুন নেভানো যায় না। অনেকে অবশ্য আমাকে বলে যে আপনার উদাহরণটা ভালো হলো না, কাঁটা তুলতে হলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তুলতে গেলে ভেরি ডেঞ্জারাস। নতুন যেই কাঁটা দিয়ে তুলবেন ওই কাঁটার একটা অংশ আবার এখানে থেকে যাবে। এবং আমাদের সমাজের যে অবস্থা, এটা অবধারিত। শেষ কথা কি বলবেন? শেষ কথা আমি বলবো যে ভেরি ক্লিয়ার ক্যাটাগরিক্যাল, যদি আলাদা কোনো এজেন্ডা না থাকে, তাহলে গণ অভ্যুত্থান হলো গণতন্ত্রের জন্য, গণ অভ্যুত্থান হলো বৈষম্য দূর করার জন্য। এবং সেই বৈষম্যটা কেবলমাত্র রাজনৈতিক অধিকারের প্রশ্নে না, এটা অর্থনৈতিক অধিকার সহ সমস্ত অধিকারের প্রশ্নে। এই ব্যাপারটা নিয়তের ভিতরে ঠিক রেখে দেয়ার উইল বি ডিফারেন্স। আমরা বহুদলীয় গণতন্ত্র করব, বহু মত থাকবে, কিন্তু সেই মত নিরসন হবে কিভাবে, তার একটা স্থায়ী ব্যবস্থার ভেতর দিয়ে আমাদের দেশকে নিয়ে যেতে হবে। কিন্তু আমি ইউনিটি অ্যান্ড ইউনিফর্মিটি দুটো এক জিনিস। কবে নির্বাচন চান, এক কথা যদি বলেন? আমি চাই, আবার বলছি, পিস রেট, যে নির্দিষ্ট কাজগুলোর কথা আমি বললাম, কয়েকটা এখানে বলেছি, সবটা আলোচনা করার সুযোগ নেই, সেটা করেই তাকে যত দ্রুত পারা যায় একটা
নির্বাচন করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছে আসলে শেষ প্রশ্ন আপনাকে দিয়ে শেষ করতে চাই, আসলে অতীতের চেয়ে আমরা একটি ভালো নির্বাচন দেখবো কিনা, আপনার প্রত্যাশার জায়গা নাকি আবারও সংঘাত সংঘর্ষের রাজনীতির মধ্যে ফিরে যাবে দেশ? দেখেন, অতীতের চেয়ে ভালো নির্বাচনের প্রত্যাশা তো এই দেশের সব মানুষেরই, এবং এই নির্বাচন কমিশনের যারা দায়িত্বভার গ্রহণ করেছেন এবং সিইসি ইতিমধ্যেই তার একটা বক্তব্য সাংবাদিকদের সামনে রেখেছেন, এবং তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারও তিনি ব্যক্ত করেছেন। বাংলাদেশে সবাই এই ধরনের কথা বলে, কিন্তু কার্যক্ষেত্রে সেটি অনেক ক্ষেত্রেই প্রয়োগ হয়নি। কিন্তু এই সিইসির সামনে কিন্তু অন্য সিইসিদের মতো বা ইলেকশন কমিশনের মতো দায়িত্ব না, তারা দায়িত্বভার গ্রহণ করেছেন একটা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যে, সহস্রাধিক মানুষ প্রাণ দিয়েছেন, ফলে এই রক্তের ঋণ তাদের শোধ করতে হবে, এবং সেটা নিয়েই তারা কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছেন। ফলে অন্যদের মতো করে তাদের নির্বাচন করে দায় মুক্ত হবেন, সাংবিধানিক দায়িত্ব তাদের কাছে তো আছে, নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব তাদের কাঁধে ন্যস্ত হয়েছে। ফলে তাদেরকে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন মানুষ যেটি প্রত্যাশা করে আছে সেটি অবশ্যই ব্যবস্থা করতে হবে। আরেকটি জিনিস তাদের জন্য বাড়তি সুবিধা সেটি হচ্ছে, গত 3টা নির্বাচনের কথা আমরা যেরকম বলেছি, পিছনের কথার দিকে নাও যদি যাই, সেই সময় ইলেকশন কমিশনগুলো তারা এক ধরনের মেরুদণ্ডহীন অবস্থায় নিজেরা ছিলেন, তার উপর রাজনৈতিক চাপ তাদের উপর ছিল। কিন্তু আমরা তো প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আছে, তারা এই ধরনের কোনো চাপ ইলেকশন কমিশনের উপর তৈরি করবে না, যে কারণে ইলেকশন কমিশন মানুষের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তারা করতে পারবে না, এই ধরনের পরিস্থিতি তৈরি হবে না। ফলে ইলেকশন কমিশন এইবার একটা বাড়তি সুবিধার মধ্যে তারা থাকবে, তাদের জনগণের কাছে তাদের একটা কমিটমেন্ট আছে, শহীদের রক্তের কাছে তাদের একটা কমিটমেন্ট আছে, সর্বোপরি তাদের একটা সাংবিধানিক দায় দায়িত্ব আছে এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এবং মানুষ যে নির্বাচন ব্যবস্থার প্রতি যে আস্থাহীনতা তৈরি হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থার যে মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়টার উপরে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, সেই আস্থা ফিরিয়ে আনার দায়টাও তাদের কাঁধে বর্তেছে। ফলে আমরা আশা করি যে এই নির্বাচন কমিশন তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করবে, এবং একই সাথে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিনের তাদের যে তিক্ত অভিজ্ঞতা, বিশেষ করে আজকে যারা মাঠে আছে সেই রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে তারা যে নিপীড়ন নির্যাতনের মধ্যে ছিল, এবং তাদের ভাষায় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাদের যে লড়াইটা ছিল, সেই লড়াইটাকে ফলপ্রসূ করার জন্য তারাও ইলেকশন কমিশনেরকে সহযোগিতা করবে, এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন দেখার জন্য এদেশের মানুষ অপেক্ষা করে আছে। সেই অপেক্ষা পূরণের দায় এটা ইলেকশন কমিশনের কাঁধে, এবং আমরা প্রত্যাশা করতে চাই আশাবাদী মানুষ হিসাবে যে এইবার তারা সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করবে, এবং আমরা আগামী 25 সালে হোক 26 সালে হোক একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর, রাজনৈতিক সরকারের ক্ষমতায় আসার সেটা দেখার অপেক্ষা। অসংখ্য ধন্যবাদ। খুবই চমৎকার কথা বলেছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, RICL সপ্তাহের দেশ আজ এখানে শেষ করতে হবে, আবারও দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।